এক্সপ্রেস স্টুডিও বাংলা। হ্যাঁ, আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত। ইতিহাসের পাতা থেকে এমন একটা অধ্যায় নিয়ে আজ আমরা কথা বলতে যাচ্ছি, যেটা নিয়ে আবেগ আর আলোচনার কোনো শেষ নেই। একদমই তাই। আর নানা রকম ব্যাখ্যারও কিন্তু অভাব নেই। ঠিক। আমাদের আজকের মূল বিষয়বস্তু হচ্ছে ১৯৭১ সালের মার্চ মাস, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সেই উত্তাল দিনগুলো। রাইট। আর এই পুরো ঘটনা প্রবাহকে একেবারে বস্তুনিষ্ঠভাবে বোঝার জন্য আমরা আজ বেশ কয়েকটা চমৎকার উৎসের উপর নির্ভর করছি। হ্যাঁ, যেমন ধরুন উইকিপিডিয়ার ঐতিহাসিক প্রবন্ধ, তারপর আমার বার্তা সংবাদপত্রের একটা বেশ দারুণ প্রতিবেদন, আর শিক্ষক বাতায়নের অত্যন্ত বিশ্লেষণমূলক কিছু লেখা। আসলে হয় কি, অনেক সময়ই দেখা যায় যে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়টাকে নিয়ে নানা ধরনের মতবাদ তৈরি হয়ে যায়। আর তখনই আসল ঘটনা প্রবাহটা কিছুটা আড়ালে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকে। একদম। তাই আজকের এই তথ্য অনুসন্ধানের মূল লক্ষ্য হল কোনো নির্দিষ্ট পক্ষের দিকে না ঝুঁকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আলোচনা করা। দালিলিক প্রমাণের ভিত্তিতে ২৫ থেকে ২৭ মার্চের সঠিক টাইমলাইন আর সেই সময় সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকাগুলো পরিষ্কার করা, কারণ ওই দিনগুলোর প্রতিটি ঘণ্টাই একটা সদ্য জন্ম নিতে যাওয়া রাষ্ট্রের জন্য ভীষণ নির্ধারক ছিল। তা তো বটেই। তবে ইতিহাসের এই নির্দিষ্ট সময়টাকে বুঝতে হলে শুধু কয়েকটা তারিখের দিকে তাকালে চলবে না। পেছনে প্রেক্ষাপটটাও তো দরকার, তাই না? ঠিক বলেছেন। সেই সময়ের পারিপার্শ্বিক অবস্থা আর মনস্তাত্ত্বিক রূপান্তরগুলো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। একটা নিরস্ত্র সাধারণ জনগোষ্ঠী কিভাবে মাত্র কয়েক দিনের ব্যবধানে একটা পূর্ণাঙ্গ সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে উঠল, সেটা ইতিহাসের অন্যতম বড় একটা বিষয়। আসলেই তাই। আর এই প্রস্তুতির শেকড় খুঁজতে গেলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিকে। ওই ভাষণের কথা উঠলেই শিক্ষক বাতায়নের প্রবন্ধটাতে থাকা একটা চমৎকার তুলনামূলক বিশ্লেষণের কথা আমার মনে পড়ে যায়। ও হ্যাঁ, ওই অংশটা বেশি ইন্টারেস্টিং। তাই না? সেখানে বিশ্বের অন্যান্য বিখ্যাত কাশনের সাথে এই ভাষণের একটা তুলনা টানা হয়েছে। যেমন আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত গেটিসবার্গ অ্যাড্রেস, ওটা কিন্তু ছিল অত্যন্ত সুপরিকল্পিত। আর বেশ ছোটও ছিল। ঠিক। শেষ করতে সময় লেগেছিল ৩ মিনিটেরও কম, আর এতে শব্দ ছিল মাত্র ২৭২টি। আর অন্যদিকে মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত আই হ্যাভ আ ড্রিম ভাষণটা। হ্যাঁ, ওটা ছিল ১৭ মিনিটের। এবং মজার ব্যাপার হলো, ওই ভাষণের প্রথম অংশটা কিন্তু আগের থেকেই লিখিত ছিল, কিন্তু আমাদের ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ঠিক, ওই জায়গাটাতেই ৭ই মার্চের ভাষণের স্বকীয়তা লুকিয়ে আছে। এটা ছিল সম্পূর্ণ অলিখিত এবং স্বতঃস্ফূর্ত। একদম। ১৮ মিনিট ব্যাপী এই ভাষণে প্রায় ১১৩৫টি শব্দ ব্যবহার করা হয়েছিল। কোনো লিখিত পাণ্ডুলিপি ছাড়া লাখ লাখ উত্তাল জনতার সামনে দাঁড়িয়ে একজন নেতা যখন বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন সেটার নিচক কোনো রাজনৈতিক বক্তব্য থাকে না। একদমই না। এটা পরিণত হয় একটা অলিখিত নির্দেশনায়। এই ভাষণের পর পুরো পূর্ব পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত পশ্চিম পাকিস্তানের হাত থেকে ফসকে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, এমনকি সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও মানসিকভাবে একটা চূড়ান্ত পরিণতির জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করেন। আর এই মানসিক প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষাটা আসে ২৫শে মার্চ রাতে। ওই যে রাজনৈতিক সমঝোতার নামে যে আলোচনা চলছিল, সেটা তো মূলত একটা কালক্ষেপণের কৌশল ছিল। রাইট। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করার পরপরই পাকিস্তান সেনাবাহিনী শুরু করে তাদের ইতিহাসের অন্যতম জঘন্য সামরিক অভিযান। হ্যাঁ, সামরিক পরিভাষায় যেটা নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। কিন্তু এই অভিযানের প্রকৃত কৌশলগত উদ্দেশ্যগুলো আসলে কি ছিল? শুধু কি নেতাদের গ্রেফতার করা? না না, অপারেশন সার্চলাইটের সামরিক ব্লুপ্রিন্ট বিশ্লেষণ করলে দেখা যায় এর উদ্দেশ্য শুধু রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত শক অ্যান্ড অ কৌশল। শক অ্যান্ড অ একদম হতবিহ্বল করে দেওয়া। ঠিক তাই। তাদের প্রধান লক্ষ্য ছিল ৩টি। প্রথমত, পূর্ব পাকিস্তানে থাকা সমস্ত বাঙালি সামরিক এবং আধা সামরিক সদস্যদের নিরস্ত্র করা, বিশেষ করে ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর এবং পুলিশ বাহিনীর সদস্যদের।
যাতে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে উঠতে না পারে, তাই তো? একদম। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে ছাত্র এবং বুদ্ধিজীবীদের হত্যা করা, কারণ ওনারাই ছিলেন স্বাধিকার আন্দোলনের মূল চালিকা শক্তি। আর তৃতীয়ত, যে কোনো রাজনৈতিক বা সামরিক বিরোধিতাকে চরম ত্রাস সৃষ্টির মাধ্যমে প্রথম রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া। তারা ভেবেছিল এই চরম আঘাতের পর বাঙালিরা আর উঠে দাঁড়াতে পারবে না। চারদিকে যখন এমন ভয়াবহ ত্রাস, রাস্তায় ট্যাঙ্ক নামানো হয়েছে, গোলাবর্ষণ চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আর রাজারবাগ পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চলছে, এমন একটা চরম বিশৃঙ্খলার মুহূর্তে একটা জাতি দিকনির্দেশনা পেল কিভাবে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। ২৫ মার্চ রাত ১২টার পর, অর্থাৎ প্রযুক্তিগতভাবে ২৬ মার্চের প্রথম প্রহরে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে এগিয়ে আসছে, সেই গ্রেফতার হওয়ার ঠিক আগ মুহূর্তের ঘটনার প্রভাব কিভাবে ঘটেছিল? সেই মুহূর্তের স্নায়ুচাপ কল্পনা করাও কঠিন আসলে। একদিকে ভারী অস্ত্রে সজ্জিত একটা নিয়মিত বাহিনী এগিয়ে আসছে, অন্যদিকে হাতে সময় একেবারেই নেই। চরম একটা সংকট। এই চূড়ান্ত সংকটের মুহূর্তে শেখ মুজিবুর রহমান একটা সিদ্ধান্ত নেন যা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে দেয়। উনি স্বাধীনতার একটা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। কিন্তু প্রশ্ন হলো, এই বার্তাটা উনি কিভাবে বাইরে পাঠালেন? তখন তো আজকের মতো যোগাযোগের এত সহজ মাধ্যম ছিল না, মোবাইল বা ইন্টারনেট তো দূরের কথা। ঠিক। উইকিপিডিয়া আর অন্যান্য আর্কাইভাল তথ্য থেকে জানা যায়, উনি তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটার বা ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে একটা বার্তা চট্টগ্রামে পাঠিয়ে দেন। এটা তো কোনো সাধারণ রাজনৈতিক বার্তা ছিল না। একদমই না। এটা ছিল একটা জাতির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক দলিল। এই ঘোষণাপত্রের সঠিক শব্দচয়নগুলো জানা খুব জরুরি, কারণ দলিলে ঠিক কী লেখা ছিল তা নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। হ্যাঁ, অনুবাদে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। আমাদের উৎসগুলোতে থাকা সেই বার্তার হুবহু ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটাকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক। এই সুনির্দিষ্ট শব্দগুলোর ব্যবহার কিন্তু একটা সুস্পষ্ট দিকনির্দেশনা বহন করে। এই শব্দগুলোর আইনি এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম। আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই বাক্যটা একটা স্পষ্ট সীমারেখা টেনে দেয়। মানে এটার কোনো স্বায়ত্তশাসনের দাবি ছিল না। রাইট, এটা ছিল একটা সার্বভৌম রাষ্ট্রের ঘোষণা। আর চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকুক, এই কথাটার মাধ্যমে উনি মূলত একটা দীর্ঘমেয়াদী জনযুদ্ধের বা গেরিলা যুদ্ধের নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কিন্তু এরপর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সামনে আসে সেটা হলো বার্তাটার বিস্তার। ট্রান্সমিটারে আসা একটা ওয়্যারলেস বার্তা কিভাবে লাখ লাখ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে? ঠিক এই জায়গাটিতেই ২৬শে মার্চের ঘটনাবলী অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। চট্টগ্রামে বার্তাটি পৌঁছানোর পর স্থানীয় পর্যায়ের ঘটনাপ্রবাহ কিভাবে এগোলো? কারণ কেন্দ্রীয় নেতৃত্ব তখন তো প্রায় বিচ্ছিন্ন বা আত্মগোপনে। সমাজবিজ্ঞান আর সামরিক ইতিহাসে একটা দারুণ ধারণা আছে, যাকে বলা হয় হরাইজন্টাল রেজিস্ট্যান্স বা অনুভূমিক প্রতিরোধ। হরাইজন্টাল রেজিস্ট্যান্স মানে সমান্তরালভাবে যেটা গড়ে ওঠে। হ্যাঁ, যখন কোনো আন্দোলনের শীর্ষ নেতৃত্বকে বা ভার্টিক্যাল কমান্ডকে ধ্বংস বা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন তৃণমূল পর্যায় থেকে স্থানীয় নেতৃত্ব যদি নিজ উদ্যোগে প্রতিরোধ গড়ে তোলে, তাকে অনুভূমিক প্রতিরোধ বলে। ২৬শে মার্চ চট্টগ্রামে ঠিক এই ঘটনাটিই ঘটেছিল। তার মানে তারা ঢাকা থেকে নতুন নির্দেশের জন্য বসে থাকেনি? একদম না। বার্তাটা পাওয়ার পর স্থানীয় নেতারা হাত গুটিয়ে বসে থাকেননি। তারা স্বতঃস্ফূর্তভাবে সেই বার্তাটা অনুবাদ করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। এই অনুভূমিক প্রতিরোধের ক্ষেত্রে আমরা কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির নাম দেখতে পাই, যেমন চট্টগ্রাম বেতার কেন্দ্রের কর্মকর্তা বেলাল মোহাম্মদ, আবুল কাসেম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের নাম বারবার উঠে আসে। হ্যাঁ, এম এ হান্নানি প্রথম শেখ মুজিবের এই স্বাধীনতার ঘোষণাপত্রটা মাইকিং করে সাধারণ মানুষের কাছে প্রচার করেন। শুধু তাই নয়, চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও এটা সম্প্রচার করা হয়। যখন কেন্দ্রীয় নেতৃত্ব বন্দী, তখন এমন একটা উদ্যোগ কতটা ঝুঁকিপূর্ণ ছিল? এই উদ্যোগটা ছিল আক্ষরিক অর্থেই
আত্মঘাতী একটা সিদ্ধান্ত, একটা রাষ্ট্রদ্রোহের ঘোষণা, যে একটা নিয়মিত সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা, সেটা নিজেদের নাম ব্যবহার করে সম্প্রচার করা, এর জন্য অকল্পনীয় সাহসের প্রয়োজন। যে কোনো মুহূর্তে তো হামলা হতে পারত। কালুরঘাট বেতার কেন্দ্রের এই সম্প্রচার প্রমাণ করে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা কেবল শীর্ষ নেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সাধারণ মানুষ আর স্থানীয় কর্মীদের মধ্যেও এটা গভীরভাবে প্রথিত ছিল। তারা জানত বেতার কেন্দ্রের উপর বিমান হামলা হতে পারে, কিন্তু তবুও তারা সম্প্রচার চালিয়ে গিয়েছিল। এরপর আমরা যদি ২৭ মার্চের দিকে তাকাই, সেখানে ঘটনাপ্রবাহ আর একটা নতুন মোড় নেয়। হ্যাঁ, ২৭ মার্চের ঘটনাটাও খুব গুরুত্বপূর্ণ। ২৬ মার্চ রাজনৈতিক নেতারা ঘোষণা প্রচার করলেন, কিন্তু ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার মেজর জিয়াউর রহমান একটা সম্প্রচার করেন। এই সম্প্রচারটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক বিতর্ক থাকলেও আমাদের আজকের লক্ষ্য হল শুধু ঐতিহাসিক দলিলে কি আছে তার উপর ভিত্তি করে বিষয়টাকে তুলে ধরা। মেজর জিয়ার এই সম্প্রচারের প্রকৃত রূপটা আসলে কেমন ছিল? দালিলিক প্রমাণ আর আমার বার্তা সংবাদপত্রে থাকা ঘোষণার নির্দিষ্ট লাইনটা বিশ্লেষণ করলে বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। মেজর জিয়াউর রহমান নিজে থেকে বা নিজের নামে এই ঘোষণা দেননি। উনি কি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটা পড়েছিলেন? ঠিক তাই, উনি শেখ মুজিবুর রহমানের পক্ষে এই ঘোষণাটি পাঠ করেছিলেন। ঘোষণায় উনি স্পষ্ট ইংরেজিতে বলেছিলেন, আই অ্যাম মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমান্ডার ইন চিফ, শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই বাক্যটা আর সামরিক বাহিনীর একজন সদস্যের রেডিওতে কথা বলার বিষয়টা সেই সময়ের প্রেক্ষাপটে নিশ্চয়ই খুব প্রভাব ফেলেছিল। এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল বিশাল। ২৫ ও ২৬ মার্চ সাধারণ মানুষ কেবল রাজনৈতিক নেতাদের কণ্ঠ শুনছিল, কিন্তু যখন একজন সামরিক অফিসার রেডিওতে এসে ঘোষণা দিলেন যে লিবারেশন আর্মি বা মুক্তি ফৌজ গঠন করা হয়েছে, তখন সাধারণ মানুষ একটা ভরসা পেল। একদম, সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও এই মুক্তি সংগ্রামে যোগ দিয়েছেন শুনে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বিশাল মানসিক শক্তি সঞ্চারিত হয়। তারা বুঝতে পারে যে তারা এই লড়াইয়ে একা নয়, তাদের সাথে প্রশিক্ষিত সামরিক সদস্যরাও আছেন। হ্যাঁ, আর ঘোষণার আরেকটা অংশে উনি উল্লেখ করেছিলেন যে শেখ মুজিবুর রহমানের অধীনে একটা সার্বভৌম ও আইনসিদ্ধ সরকার গঠন করা হয়েছে। এই কথাটা আন্তর্জাতিক মহলের কাছেও একটা বার্তা দিচ্ছিল যে এটা কোনো বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহ নয়, বরং একটা সুসংগঠিত ও বৈধ মুক্তি সংগ্রাম। এখানে একটা প্রযুক্তিগত বিষয় খুব কৌতূহল জাগায়। কালুরঘাট রেডিও স্টেশনটি তো একটা ছোট আঞ্চলিক বেতার কেন্দ্র ছিল। খুবই ছোট। এর সম্প্রচার ক্ষমতা ছিল খুবই সীমিত। বড়জোর চট্টগ্রাম এবং এর আশেপাশের কিছু এলাকায় এর সিগন্যাল পৌঁছানোর কথা। তাহলে এত ছোট একটা ট্রান্সমিটার থেকে দেওয়া স্বাধীনতার ঘোষণা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল কিভাবে? এটা তো এক প্রকার অসম্ভব ব্যাপার। এটা আসলেই ইতিহাসের একটা চমৎকার আর রোমাঞ্চকর কাকতালীয় ঘটনা। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী শর্টওয়েভ রেডিও সিগন্যালের একটা বৈশিষ্ট্য হল আবহাওয়া আর বায়ুমণ্ডলের অবস্থার ওপর নির্ভর করে এটা কখনো কখনো অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা। ওই সময়ে বঙ্গোপসাগরে অবস্থানরত একটা জাপানি বাণিজ্যিক জাহাজ ঘটনাচক্রে এই রেডিও সিগন্যাল বা বার্তাটা ধরে ফেলে। সত্যি? একটা জাপানি জাহাজ? হ্যাঁ, জাহাজের নাবিকরা বুঝতে পারেন যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। তারা সাথে সাথে সেই বার্তাটা রিট্রান্সমিট করে বা পুনরায় সম্প্রচার করে আন্তর্জাতিক ফ্রিকোয়েন্সিতে। অবিশ্বাস্য! তার মানে বঙ্গোপসাগরের মাঝখানে থাকা একটা জাহাজ এই বার্তাটিকে বৃহত্তর বিশ্বে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করল। একদম তাই। জাপানি জাহাজের রিট্রান্সমিট করা সেই বার্তাটা প্রথম ক্যাচ করতে পারে রেডিও অস্ট্রেলিয়া। ও, রেডিও অস্ট্রেলিয়া। রেডিও অস্ট্রেলিয়া যখন এটা সম্প্রচার করে তখন সেটা বিবিসির মনিটরিং স্টেশনের নজরে আসে। এরপর বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে চট্টগ্রামের একটা ছোট আঞ্চলিক বেতার কেন্দ্র থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা মুহূর্তের মধ্যে সারা বিশ্বের প্রধান খবর হিসেবে ছড়িয়ে পড়ে। এই ছোট্ট একটা প্রযুক্তিগত কাকতালীয় ঘটনা যদি না ঘটত, তাহলে হয়তো বহির্বিশ্ব কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত জানতেই পারত না যে পূর্ব পাকিস্তানে ঠিক কী ঘটছে। ঠিক বলেছেন। ইতিহাসের এই টাইমলাইনগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। কিন্তু ঘটনাপ্রবাহ তো এখানেই থেমে থাকেনি। ২৫, ২৬ আর ২৭ মার্চের এই ঘোষণাগুলো একটা জাতির জন্মের প্রাথমিক ধাপ ছিল। কিন্তু একটা রাষ্ট্র তো শুধু রেডিওর ঘোষণায় চলতে পারে না। একদমই না। তার জন্য একটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আইনি আর কাঠামোগত ভিত্তি প্রয়োজন।
এই ভিত্তিটা স্থাপিত হয় কিছুদিন পর 10 এপ্রিল, যখন গঠিত হয় অস্থায়ী সরকার, বা যা আমাদের কাছে মুজিবনগর সরকার নামে পরিচিত। হ্যাঁ, এই আইনি কাঠামোটা তৈরি করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরকার কিভাবে আগের ঘটনাগুলোকে একটা আইনি বৈধতার ফ্রেমে নিয়ে আসে? আন্তর্জাতিক বিশ্ব তো দেখতে চাইছিল যে এই সংগ্রামটা কি নিছক কোনো বিদ্রোহ, নাকি এর কোনো গঠনতান্ত্রিক ভিত্তি আছে। 10 এপ্রিল গঠিত এই সরকারের পক্ষ থেকে একটা স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয়। এটা তো ব্যারিস্টার আমিরুল ইসলাম ড্রাফট করেছিলেন, তাই না? ঠিক, ব্যারিস্টার আমিরুল ইসলাম অত্যন্ত দক্ষতার সাথে এই ঘোষণাপত্রটির খসড়া তৈরি করেছিলেন। এই দলিলে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয় যে যেহেতু পাকিস্তান সরকার ৩ মার্চ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এবং যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ ঢাকায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেহেতু তার সেই ঘোষণাকে এই আইনি দলিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত ও বৈধতা প্রদান করা হলো। অর্থাৎ ২৬ মার্চের ঘোষণাকে একটা শক্ত সাংবিধানিক ভিত্তির ওপর দাঁড় করানো হলো। হ্যাঁ, এটা প্রমাণ করে যে মুজিবনগর সরকার কেবল একটা যুদ্ধ পরিচালনার অস্থায়ী কমিটি ছিল না, এটা ছিল একটা সার্বভৌম রাষ্ট্রের বৈধ আইনি কাঠামো। এই দলিলের মাধ্যমেই তো শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। আর তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাজউদ্দিন আহমদ। এই গঠনতান্ত্রিক প্রক্রিয়াই মূলত মুক্তি সংগ্রামকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আইনি বৈধতা আদায়ে সাহায্য করেছিল। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে স্বাধীনতার ঘোষণা কোনো একটা একক মুহূর্তের জাদুকরী ঘটনা ছিল না, এটা ছিল অনেকগুলো ঘটনার একটা ধারাবাহিক শৃঙ্খল। ঠিক। তবে আমাদের হাতে থাকা উইকিপিডিয়ার তথ্যের গভীরে আর একটা অভাবনীয় প্রেক্ষাপটের উল্লেখ আছে। মূল আলোচনার বাইরে হলেও এটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যদি মার্চ মাসের এই ডামাডোলের কয়েক মাস আগে ১৯৭০ সালের নভেম্বরের দিকে ফিরে তাকাই, তাহলে পূর্ব পাকিস্তানের উপকূলে আঘাত হানা ভয়াল ভোলা ঘূর্ণিঝড়ের ঘটনাটি দেখতে পাব। ওহ, সেই ভয়াবহ সাইক্লোন! হ্যাঁ, এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করেছিল। ভোলা ঘূর্ণিঝড় শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল একটা বিশাল রাজনৈতিক টার্নিং পয়েন্ট। ওই ঘূর্ণিঝড়ে প্রায় ৩ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল। ভাবা যায়, এত বিশাল প্রাণহানি! কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা এবং উদাসীনতা। যখন পূর্ব পাকিস্তানের মানুষ লাশের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, তখন কেন্দ্রীয় সরকার সেখানে ত্রাণ পাঠাতে বা উদ্ধার কাজ চালাতে চরম অনীহা দেখায়। এই হৃদয়হীন আচরণ তো পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বেলে দিয়েছিল। হ্যাঁ, যার নেভানো সম্ভব ছিল না। মানুষ বুঝতে পেরেছিল যে হাজার মাইল দূরের ওই শাসকরা তাদের মানুষ বলেই গণ্য করে না। আর সেই চরম ক্ষোভের একটা ঐতিহাসিক বহিঃপ্রকাশ ঘটেছিল ১৯৭০ সালের ২৩ নভেম্বর। প্রখ্যাত রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন তখন। পল্টন ময়দানের ওই জনসভাটি ছিল একটা সতর্ক বার্তা। লাখো মানুষের সামনে দাঁড়িয়ে মৌলানা ভাসানী সরকারের অবহেলার তীব্র প্রতিবাদ জানান এবং কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বসেন। যদিও সেই ঘোষণার কোনো আনুষ্ঠানিক আইনি বা কাঠামোগত স্বীকৃতি ছিল না। না, সেটা ছিল মূলত জনরোষের একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। কিন্তু এটা একটা বড় প্রমাণ যে মার্চ মাসের উত্তাল দিনগুলোর আগেই মানুষের মনে বিচ্ছিন্নতার বীজ গভীরভাবে প্রথিত হয়ে গিয়েছিল। ভোলা ঘূর্ণিঝড় পূর্ব পাকিস্তানের মানুষকে মনস্তাত্ত্বিকভাবে পাকিস্তান থেকে আলাদা করে ফেলেছিল, আর মার্চের ঘটনাপ্রবাহ শুধু সেই মানসিক বিচ্ছিন্নতাকে একটা বাস্তব রাজনৈতিক আর সামরিক রূপ দিয়েছিল। একেবারে নিখুঁতভাবে বলেছেন। এতক্ষণ আমরা নানা দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক দলিলের ভিত্তিতে এই ঘটনাপ্রবাহকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এই আলোচনার শেষে এসে পুরো বিষয়টিকে যদি একত্রিত করা যায়, তাহলে দেখা যায় যে একটা রাষ্ট্রের জন্ম কোনো সরল রেখায় হয় না। না, এটা অনেক মানুষের আত্মত্যাগ, অসংখ্য ছোট বড় ঘটনা আর কিছু কাকতালীয় বিষয়ের একটা বিশাল ক্যানভাস। ঠিক।
7ই মার্চের ভাষণের মাধ্যমে মানুষের যে মনস্তাত্ত্বিক প্রস্তুতি শুরু হয়েছিল, 25শে মার্চের কাল রাতে অপারেশন সার্চলাইটের ভয়াবহতা সেই প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষা নিয়ে আসে। এরপর ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের আনুষ্ঠানিক বার্তা প্রেরণ, ২৬ মার্চে এম এ হান্নানের প্রচার, আর ২৭ মার্চে মেজর জিয়াউর রহমানের সামরিক কণ্ঠে সেই বার্তার প্রতিধ্বনি, এই সবকিছুই ছিল একটা সমন্বিত প্রতিরোধ। এর সাথে যুক্ত হয়েছিল সেই অজানা জাপানি জাহাজের নাবিকদের অবদান, যারা এই বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল। আর সর্বশেষে 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র এই পুরো সংগ্রামকে একটা আইনি স্বীকৃতি প্রদান করে। ইতিহাস পাঠের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট একজন ব্যক্তির উপর সমস্ত আলো ফেলার বদলে পুরো শৃঙ্খলটার দিকে তাকালেই কেবল আমরা সঠিক ছবিটা দেখতে পাই। একদম সঠিক মূল্যায়ন। ঘোষণা, প্রতিরোধ আর সাংবিধানিক বৈধতার এই অসাধারণ ঐতিহাসিক দলিলগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই একটা যৌক্তিক পরিণতি পাচ্ছে। কিন্তু শেষ করার আগে ইতিহাসের পাতা থেকে একটা অবিস্মরণীয় আর প্রায় রূপকথার মতো মনে হওয়া দৃশ্যপটের কথা বলে শেষ করতে চাই। আচ্ছা। স্বাধীনতার ঘোষণা তো হলো, প্রতিরোধও শুরু হয়ে গেল, কিন্তু চারদিকে যখন পাকিস্তানি বাহিনীর কঠোর নজরদারি, আকাশে তাদের যুদ্ধবিমান, মাটিতে মৃত্যুভয় তাড়া করে ফিরছে সবাইকে, তখন সরকার গঠনের জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতারা একত্রিত হবেন কিভাবে? এটা তো একটা বিরাট লজিস্টিক্যাল চ্যালেঞ্জ ছিল। উইকিপিডিয়ার গভীরে থাকা তথ্য বলছে 10 এপ্রিল একটা অবিশ্বাস্য অভিযান চালানো হয়। তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম ভারতীয় সরকারের কাছ থেকে ধার করা একটা পুরনো বিশ্বযুদ্ধ অমলের ডগলাস C-47 স্কাই ট্রেন কার্গো প্লেনে চড়ে বসেন। বাপরে, ডগলাস C-47 কার্গো প্লেন। হ্যাঁ, তাদের মিশন যে কোনো মূল্যে অন্যান্য ক্যাবিনেট সদস্যদের খুঁজে বের করা। চারিদিকে যুদ্ধের দামামা, রাডারের চোখ আর পাকিস্তানি যুদ্ধবিমানের আক্রমণ এড়াতে সেই পুরনো ধীর গতির কার্গো প্লেনটি ভারতের সীমানা ঘেঁষে অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে উড়ে এগোতে থাকে। জাস্ট ভাবলেই গা শিউরে ওঠে। উদ্দেশ্যহীনভাবে বিভিন্ন অস্থায়ী এয়ারস্ট্রিপ বা ছোট বিমানবন্দরে নেমে নেমে তারা খুঁজতে থাকেন সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, AHM কামারুজ্জামান এবং কর্নেল ওসমানীকে। সদ্য জন্ম নেওয়া একটা রাষ্ট্রের প্রথম সরকার গঠিত হওয়ার আগের এই অবিশ্বাস্য চ্যালেঞ্জ, পুরনো একটা প্লেনে করে মাটি ঘেঁষে উড়ে উড়ে নেতাদের একত্রিত করার এই প্রাণের ঝুঁকিতে ভরা রোমাঞ্চকর অভিযান যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। সত্যি তাই। ইতিহাসের এই অজানা এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়টা নিয়ে নিজেদের মতো করে আরেকটু পড়াশোনা করার আর মনে একটা চিত্রকল্প তৈরি করার এই ভাবনাটা রেখে দিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। সুইস স্টুডিও বাংলা।